গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সেপ্টেম্বর মাসের একদম মাঝামাঝিতে দাঁড়িয়ে আমি এই ভিডিওটি তৈরি করছি। আর ইতিমধ্যেই সব রকম ভ্যারাইটির কুল গাছে এইরকম প্রচুর পরিমাণে কুড়ি আসতে শুরু করে দিয়েছে। গত মরশুমের ফলনের শেষে গাছের হার্ড প্রুনিং থেকে সার প্রয়োগ কখন কোন সময় কিভাবে করবেন সেই সমস্ত বিস্তারিত তথ্য আপনাদের সামনে একাধিক ভিডিওতে তুলে ধরেছিলাম। এরপর দেখতেই পাচ্ছেন গাছটি ইতিমধ্যেই আকার এবং আয়তনে কতটা বেড়ে উঠেছে। মাঝখানে যদিও আমি এই গাছটিকে একটু হালকা সফট প্রুনিং করে দিয়েছিলাম, নয়তো গাছটি আরও বড় হয়ে উঠত। আমি খুব একটা বেশি বড় করব না, সে কারণেই মাঝখানে আমি এই গাছটিকে একবার সফট প্রুনিং করেছি। এবং তারপরে দেখতেই পাচ্ছেন যে আগস্ট মাসের শেষ এবং সেপ্টেম্বর মাসের শুরু এই সময়কালের মধ্যে ইতিমধ্যেই কিন্তু গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসতে শুরু করে দিয়েছে। সবেমাত্র গাছে কুঁড়ি আসছে। এই গোটা সেপ্টেম্বর মাসটাই কুঁড়ি আসার সময় এবং ব্রাঞ্চগুলিও খুবই দ্রুত লম্বা হতে থাকে আর নতুন ব্রাঞ্চে প্রচুর পরিমাণে কুঁড়ি আসতে থাকে। এই কুল গাছটি একটি হাফ ড্রামে বসানো রয়েছে এবং গাছের গোড়ায় যখন সার প্রয়োগ করেছি, আপনারা যারা আমার পুরনো দর্শক তারা জানেন যে আমি গাছের গোড়ায় সাধারণত জৈব সারই ব্যবহার করি, কোনো রকম রাসায়নিক সার এতে প্রয়োগ করি না। এবং বাড়িতে তৈরি করা জৈব সারের সঙ্গে বিভিন্ন রকমের বীজ মিশে থাকে, হয়তো ডাঁটার বীজ এরকম মিশে গেছে এবং দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ডাঁটা গাছ এখানে হয়েছে। আর এই গাছগুলো ইতিমধ্যে কিন্তু খাওয়ার উপযোগী হয়ে গেছে। আর গাছের গোড়ার চারিদিক থেকে ছোট ছোট গাছ হয়েছে, এই গাছগুলো খুব একটা বেশি ক্ষতি করবে না। তাই আমি কয়েকদিনের মধ্যেই এই ডাঁটা গাছগুলোকে তুলে নেব এবং একদিনের শাক হয়ে যাবে। যাই হোক, তবে এই মরশুমে হাফ ড্রামে যারা কুল গাছ করছেন তাদের কিন্তু এই ধরনের কোনো রকম গাছ এই হাফ ড্রামের ওপর দিয়ে অর্থাৎ কুল গাছের গোড়ার চারিদিক দিয়ে বসাবেন না। তাহলে কি হবে যে এই গাছের জন্য যতখানি পুষ্টি উপাদান দরকার সেগুলো আশেপাশের গাছগুলো টানতে থাকবে। আর কুল গাছের যে রিসেপ্টর রুটস বা যেই শিকড়গুলো দিয়ে কুল গাছ মাটি থেকে মাটির উপরিভাগ থেকে খাবার এবং জল বেশি শোষণ করে, সেই গাছ সেই শেকড়গুলো কিন্তু একদম ওপরের দিকে থাকে। মাটির একদম ওপরের দিকে দেখবেন যে সেই শেকড়গুলো জালকের মতো বিস্তার লাভ করে রয়েছে। আর এগুলোই কিন্তু কুল গাছের রিসেপ্টর রুটস, যেগুলো দিয়ে কুল গাছ মাটি থেকে খাবার এবং জল শোষণ করে। যাই হোক, এটা সতর্কতার বিষয় বললাম। তবে এবারে আসি যে এই সময় গাছে মূলত কোন কোন পরিচর্যাগুলোর দিকে আপনাদের বিশেষভাবে খেয়াল রাখতে হবে। দেখুন, যেমনটা বললাম যে সবেমাত্র গাছে কুঁড়ি আসা শুরু করেছে। অর্থাৎ এই সম্পূর্ণ সেপ্টেম্বর মাসটাই কুল গাছে কুঁড়ি আসার প্রসেস চলবে এবং নতুন ব্রাঞ্চগুলো যত দ্রুত গ্রো করবে তার থেকে যত নতুন নতুন পাতা বেরোতে থাকবে, যেমনটা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এই প্রতিটি পাতার গোড়া থেকে প্রচুর পরিমাণে কুঁড়ি আসতে থাকবে। তাই এখানে আমাদের দুটো জিনিস সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এক হলো যে এই কুঁড়ি আসার প্রসেস যতদিন চলবে ততদিন যেন গাছের এই গ্রোয়িং স্টেজটা প্রচুর দ্রুততার সাথে হয় এবং তার সাথে কুঁড়ি আসার জন্য বা কুঁড়ি যাতে ড্রপ না হয়ে যায় তার জন্য সব রকমের খাবার এবং খনিজ উপাদান যাতে গাছের সঠিক পরিমাণে সরবরাহ থাকে সেই দিকটা সুনিশ্চিত করা। এখানে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে এই ব্রাঞ্চগুলো আপনারা যতটা দেখতে পাচ্ছেন, দেখুন প্রতিটা পাতার গোড়া থেকে কিন্তু প্রচুর কুঁড়ি আসছে। এবারে যখন এই কুঁড়ি আসার প্রসেস শেষ হবে অর্থাৎ এই মাসের শেষের দিকে বা অক্টোবর মাসের একদম শুরুর মধ্যে এই ব্রাঞ্চ কিন্তু আরও ১ থেকে ১.৫ হাত লম্বা হয়ে যাবে। অর্থাৎ এই ব্রাঞ্চগুলো আরও হাতখানেক বড় হয়ে যেমন সম্পূর্ণ গাছটা আরও ঝোপালো হয়ে উঠবে, তেমনই আরও প্রচুর পরিমাণে কুঁড়ি এবং সেখান থেকে ফুল আসবে। সে কারণেই এই সময় আমাদের কিছুটা পরিমাণে নাইট্রোজেন সমৃদ্ধ খাবার গাছের গোড়ায় প্রয়োগ করতে হবে। এবং শুধুমাত্র নাইট্রোজেন সমৃদ্ধ খাবারই যে গাছে প্রয়োগ করব সেটাও নয়, পটাশিয়ামের মাত্রা যাতে সঠিক থাকে সেই দিকেও আমাদের খেয়াল রাখতে হবে। কারণ আপনারা জানেন যে এইরকম ফুল ফলের জন্য এবং নতুন প্রচুর পরিমাণে কুঁড়ি আনার জন্য গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে উপাদান সেটা হলো পটাশিয়াম। তাই এই সময় গাছের অত্যন্ত প্রয়োজনীয় ওভারঅল এনপিকে এর সরবরাহ যাতে পর্যাপ্ত পরিমাণে থাকে এবং তার সাথে ক্যালসিয়াম, আয়রন এবং আরও অন্যান্য অপরিহার্য বেশ অনেক রকমের খনিজ উপাদান যাতে পর্যাপ্ত পরিমাণে গাছের যোগান থাকে সেই দিকটা আমাদের যথেষ্ট গুরুত্ব সহকারে সুনিশ্চিত করতে হবে।
যদি জুলাই মাস থেকে চলতি মাস অর্থাৎ সেপ্টেম্বর মাস অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই ৩ মাসের মধ্যে গাছের গোড়ায় কোনো রকমের সার প্রয়োগ যদি না করে থাকেন, অর্থাৎ তার আগে করেছেন, জুলাই মাসের আগে যখন গাছের হার্ড প্রুনিং করেছেন, সেই সময় যদি করে থাকেন তাহলে এই সময় কিছুটা পরিমাণে মিক্স সলিড ফার্টিলাইজার প্রয়োগ করে দিন। আর যদি বিগত ১-১.৫ মাসের মধ্যে গাছের গোড়ায় সার প্রয়োগ করে থাকেন, তাহলে আর এই মুহূর্তে দরকার নেই। যেহেতু আমার এই গাছের গোড়ায় সার প্রয়োগ করার অনেক দিন হয়ে গেছে, অর্থাৎ হার্ড প্রুনিং করার পরে সবেমাত্র যখন নতুন নতুন ব্রাঞ্চ তৈরি হয়েছে, তারপরেই আমি সার প্রয়োগ করেছিলাম। সেহেতু অনেকটা দিন গ্যাপ হয়ে গেছে এবং এই সময় গাছে প্রচুর পরিমাণে যেহেতু খাবারের প্রয়োজন, তাই আমি কিছুদিন আগেই এই গাছে সার প্রয়োগ করেছি। এবং যেমনটা বললাম যে সেই সার প্রয়োগ করার সময় আমার এই সারের সাথে কিছুটা পরিমাণে ডাঁটার বীজ মিশেছিল এবং সেই ডাঁটা গাছগুলো দেখতে পাচ্ছেন। আর আপনারা জানেন যে ডাঁটা গাছ খুবই ফাস্ট গ্রো করে। তো চলুন তাহলে একবার জেনে নিচ্ছি এই সময় যারা সার প্রয়োগ করবেন, তারা কি, কি সার প্রয়োগ করবেন? এইরকম বড় আকৃতির হাফ ড্রামের জন্য ১.৫ মুঠ পরিমাণ হিসেবে নিয়ে নিন হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, সরিষার খোল এবং ভার্মি কম্পোস্ট। আর যদি ভার্মি কম্পোস্ট না থাকে তার পরিবর্তে আপনারা গোবর সারও ব্যবহার করতে পারেন। আর এর সাথে ১.৫ মুঠ পরিমাণ মেশাবেন শুকনো পাকা কলা খোসা চূর্ণ এবং ১ মুঠ পরিমাণ নিয়ে নেবেন কাঠের পোড়া ছাই। কারণ এই দুটো উপাদানই কিন্তু ন্যাচারাল পটাশিয়ামের একটা দারুণ সোর্স। এই সমস্ত উপাদান একসাথে মিশিয়ে গাছের গোড়ায় ভালোভাবে প্রয়োগ করে দিতে হবে এবং প্রয়োগ করার সময় মনে রাখতে হবে যে ওপরের দিক থেকে মাটি সামান্য কিছুটা আলগা করে তার সাথে মিশিয়ে দিন। খুব বেশি মাঠ খোঁড়ার দরকার নেই এবং ওপরের দিকে যে জালকাকৃতি শেকড় রয়েছে সেটা যদি হালকা কাটিং হয় তাতেও কোনো অসুবিধে নেই। একটু আগে বললাম যে এগুলোকে বলা হয় রিসেপ্টর রুটস। আর এই রুটসগুলো যদি কিছুটা কাটিংও হয়ে যায় ওপরের দিক থেকে হালকাভাবে, তাতেও কিন্তু গাছের কোনো সমস্যা হবে না। এই রুটসগুলো কিছুদিনের মধ্যে খুব ফাস্ট গ্রো করবে। অর্থাৎ সপ্তাহ খানেকের মধ্যেই দেখবেন যে শেকড়গুলো আবার চারিদিকে ছড়িয়ে গেছে এবং এই রিসেপ্টর রুটস যত ফাস্ট গ্রো করবে গাছের এই নতুন ব্রাঞ্চগুলো কিন্তু সেই পরিমাণে ততটা দ্রুততার সাথে গ্রো করবে। এবারে যে কয়েকটা মিশ্রণের কথা বললাম, তো এর মধ্যে ধরুন পাকা কলার খোসা চূর্ণ, এটা আপনারা জোগাড় করতে পারছেন না, তাতেও কোনো অসুবিধে নেই। আপনারা কলার খোসার লিকুইড ফার্টিলাইজার প্রয়োগ করুন। এই লিকুইড ফার্টিলাইজার সলিড ফার্টিলাইজারের থেকেও দ্রুত কাজ করে। কারণ গাছ যেকোনো খাবার সংগ্রহ করে লিকুইড ফরমেশনে তার শেকড়ের দ্বারা। আর যখন আপনারা লিকুইড ফার্টিলাইজার প্রয়োগ করবেন তখন সেটা আরও ফাস্ট গাছ সংগ্রহ করতে পারবে এবং সেটা নিজের শরীরে কাজে লাগাতে পারবে। এই কলার খোসা ভেজানো লিকুইড ফার্টিলাইজারের পাশাপাশি এই সময় আমরা পেঁয়াজ বা রসুনের খোসা ভেজানো লিকুইড ফার্টিলাইজারও যথেষ্ট গুরুত্ব সহকারে প্রয়োগ করতে পারি। এছাড়াও বাদাম খোল বা সরিষার খোলের লিকুইড ফার্টিলাইজার তো রয়েছে। এই সবগুলোকেই অবশ্যই আমরা এই সময় থেকেই অল্টার করে ব্যবহার করব। এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয় রয়েছে, এই সময় থেকে আমরা অবশ্যই সিস্টেমেটিকভাবে গাছে কীটনাশকের ব্যবহার করব এবং সেটাও ফুল ফোটার আগে পর্যন্ত। ফুল যখন ফুটতে শুরু করবে তারপর থেকে সমস্ত রকম কীটনাশকের প্রয়োগ বন্ধ করে দেব। এর সাথে যদি বিগত ১ থেকে ১.৫ মাসের মধ্যে গাছে কোনো রকমের পিজিআর প্রয়োগ না করে থাকেন, তাহলে যেকোনো একটা ভালো পিজিআর এই সময় গাছে প্রয়োগ করে দিন। এক্ষেত্রে আমি নিজে ব্যক্তিগতভাবে মিরাকুলান সবথেকে বেশি ব্যবহার করি। আর পিজিআর শুধুমাত্র যে গাছের গ্রোথের সময় প্রয়োজন হয় সেটা কোনো ব্যাপার নয়। পিজিআর এর গাছের গ্রোথ ছাড়াও অনেক রকমের কাজ রয়েছে। ফুল ফলের ধারণ ক্ষমতা বৃদ্ধি থেকে শুরু করে ফল ড্রপ প্রতিরোধ, কুঁড়ির সংখ্যা বৃদ্ধি, এই ধরনের আরও অনেক রকমের কাজ রয়েছে। সে কারণেই যদি বিগত ১ থেকে ১.৫ মাসের মধ্যে কোনো রকম পিজিআর না প্রয়োগ করে থাকেন, তাহলে সম্পূর্ণ গাছে এই সময় একবার ভালোভাবে প্রয়োগ করে দিন। এর পাশাপাশি এই সময় যাতে গাছে কোনো রকমের অনুখাদ্যের অভাব না হয়, তার জন্য একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট সম্পূর্ণ গাছে ভালোভাবে স্প্রে করে দেবেন। মাত্র একবারই প্রয়োগ করবেন। কারণ অনুখাদ্যের এই সময় গাছে খুব প্রয়োজন। এক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে পিজিআর এবং মাইক্রোনিউট্রিয়েন্ট দুটো কিন্তু কখনোই একসাথে একদিনে প্রয়োগ করবেন না। এই দুটো আলাদাভাবে মিনিমাম ২ দিনের গ্যাপ রেখে প্রয়োগ করবেন। এখানে ওপরের দিকের কিছুটা রিসেপ্টর রুটস আপনারা দেখতে পাচ্ছেন জালকের মতো। আমি সার প্রয়োগের সময় এগুলো কিছুটা কাটিং করেছিলাম। এগুলো ওপরের দিকে আপনারা এখন যদি সার প্রয়োগ করেন কিছুটা কাটিং হলেও গাছের কোনো অসুবিধা নেই। কিন্তু মাথায় রাখবেন যে বেশি খুঁড়বেন না। ওপরের দিকের মাটি কিছুটা আলগা করে সার প্রয়োগ করুন।
এবং আরেকটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যে এই সময় মাটি যাতে কখনোই জলশূন্য না হয়ে যায়, অর্থাৎ মাটি যাতে সবসময় আর্দ্র থাকে, সেই বিষয়টাও আপনাদের অবশ্যই নিশ্চিত করতে হবে। এ সময় যেমন একদিকে গাছে প্রচুর পরিমাণে জলের চাহিদা রয়েছে, তেমনি জল নিষ্কাশন ব্যবস্থাটার দিকেও আপনাদের অবশ্যই একবার গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে এবং টবের জল নিষ্কাশন ব্যবস্থা অবশ্যই একবার চেক করে নেবেন। ব্যাস এই কয়েকটি বিষয়ের দিকে আপাতত খেয়াল রাখুন এবং পরবর্তী ভিডিওর দিকে নজর রাখুন।